আজ থেকে প্রায় ৮০ বছর আগে যে দেশের লোকজন ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পেত না, শিক্ষা যে দেশের একমাত্র বড় ক্রাইম ছিল এবং দেশের মানুষ বেঁচে থাকার শেষ আশাটুকু হারিয়ে ফেলেছিল, এবং কমিউনিজম যে দেশটিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল, কিন্তু তারপরেও এমন কিছু হয় যার মাত্র ৪০ বছরের মধ্যে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোনমিক কান্ট্রি হিসাবে উঠে আসে। জানেন তো, নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, চীন একটা ঘুমন্ত দৈত্য, যখন ঘুম থেকে উঠবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। জাস্ট একবার ভাবুন, যে দেশে জিডিপি কেনিয়া, তানজানিয়া, উগান্ডা দেশের থেকেও কম ছিল, সেই দেশের জিডিপি আজ $18 ট্রিলিয়ন। আজকের দিনে চীনের সাংহাই, জংজিং শহরগুলো আমেরিকা এবং ইউরোপের বড় বড় শহরগুলোকে হার মানিয়ে দেয়। অর্থনীতিবিদদের ধারণা 2035 সালের মধ্যে চীনের ইকোনমি আমেরিকার ইকোনমিকে ছাড়িয়ে যাবে। কিন্তু সবই না হয় ঠিক আছে, কিন্তু কিভাবে চীন এত কম সময়ে এত উন্নতি করলো? চীনের এই ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন কীভাবেই বা হয়েছিল, সেটার সম্পর্কে জানবো আজকে পৃথিবী কথার এই পর্বে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন একটু পিছনে ফিরে যায়। সময়টা 80-র দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার পর পুরো চীনের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। দেশে এত বিপুল সংখ্যক জনসংখ্যা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে চীনের তৎকালীন সরকার। না আছে পর্যাপ্ত খাবার, না আছে আয় রোজগার। বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে চীনের সরকার একটা বড় ডিসিশন নিতে বাধ্য হলো। যেভাবেই হোক জনসংখ্যাকে সমস্যা না বানিয়ে সেই জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। আর সেই লক্ষ্যে তারা এক অদ্ভুত কাজ করে বসলো। একটা নির্দিষ্ট সময়ের জন্য চীনের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে একাডেমিক পড়াশোনাকে বাদ দিয়ে দেওয়া হলো। ফলে চীনের সাধারণ মানুষ হাতে কলমে কারিগরি এবং প্র্যাকটিক্যাল শিক্ষার দিকে ঝুঁকলো। আর টানা 7 থেকে 8 বছর এই এক্সপেরিমেন্ট চলেছিল। দেখা গেল এই কয়েকটা বছরের মধ্যে চায়নার মানুষ যথেষ্ট পরিমাণ দক্ষ হয়ে উঠল কারিগরি কাজে। এর ফলে চায়নার সবথেকে বড় জনসংখ্যায় সবথেকে বড় শক্তিতে পরিণত হলো। সাধারণ মানুষ এতটাই দক্ষ হয়ে উঠল যে সাধারণ মানুষ যে কোনো জিনিসই নিজেরাই বানাতে সক্ষম। আপনারা অনেকেই শুনেছেন যে চায়নার প্রতিটি ঘরে ঘরে একজন বা দুজন করে ছোট ছোট ইঞ্জিনিয়ার আছে। হ্যাঁ, সেটা ঠিকই। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, দক্ষ জনসংখ্যা তো তৈরি হলো, কিন্তু এবার সরকারের মাথায় প্রশ্ন এলো, এত দক্ষ জনগণকে কর্মসংস্থান কিভাবে দেবে? তারা ভেবে দেখল, বিশ্বের বড় বড় সংস্থাগুলোকে যদি টেনে আনা যায় তাহলে বিপুল পরিমাণে কর্মসংস্থান হতে পারে। আর ভাবা মাত্রই পদক্ষেপ নিয়ে ফেলল চীনা সরকার। তারা ঠিক করলো, বাইরের দেশের কোনো কোম্পানি যদি চীনে এসে ব্যবসা করতে চায় বা ফ্যাক্টরি বানাতে চায়, তাহলে চাইনিজ গভর্নমেন্ট তাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেবে না। আর বিদেশি কোম্পানিগুলোর কাছে এটা ছিল বেশ একটা লোভনীয় ব্যাপার। সেই সময় চায়না তাদের দেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 30% ট্যাক্স নিলেও বিদেশি কোম্পানিগুলো ছিল ট্যাক্স ফ্রি। শুধু তাই নয়, বিদেশি কোম্পানিগুলোর কাঁচা মালের সোর্স যাতে অভাব না হয় সেই দিকেও নজর রাখতে থাকে চীনা সরকার। তাছাড়াও আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে চায়নার রাজনৈতিক শক্তি। কেননা বিদেশি কোনো কোম্পানিগুলো অন্য দেশে ব্যবসা করতে গেলে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন সেটা আগে দেখে। আর চীনে সেই সময় যেহেতু কমিউনিস্ট পার্টির আধিপত্য চলছিল, তাই চীনের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্তই শান্ত। ফলে বিদেশি কোম্পানিগুলো চীনের দেওয়া এই প্রতিশ্রুতিতে রাজি হয়, চীনের মাটিতে তাদের ফ্যাক্টরি বসাতে শুরু করে। ফলস্বরূপ বিশ্বের বিভিন্ন নামিদামি ব্র্যান্ড যেমন টেসলা, BMW, মার্সিডিজ, অ্যাপেল, রোলস রয়েলসের মতো বহু কোম্পানি ধীরে ধীরে চায়নায় তাদের ব্যবসা নিয়ে আসলো। কিন্তু এবার প্রশ্ন হলো, চায়না এই বিদেশি কোম্পানিগুলোকে এত সুবিধা দিচ্ছিল কেন? কেননা এটা ছিল তাদের মাস্টার মাইন্ডের একটা পার্ট। দেখুন চীনারা কতটা বুদ্ধিমান।
আসলে এই বড় বড় কোম্পানিগুলো তাদের প্রজেক্ট বানাতে প্রতি বছর প্রচুর সময় ও অর্থ ব্যয় করে ইনোভেশন, রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজে। কিন্তু সবশেষে যখন এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে, ফলে চীনের মানুষ বড় ব্র্যান্ডগুলোর টাকা এবং সময়ের অর্জিত সিক্রেটগুলো খুব সহজেই পেয়ে যায়। চীনের মানুষজন এতটাই দক্ষ যে তারা কোনো কিছু খুব সহজেই অ্যাডপ্ট করে ফেলতে পারে এবং সেম কোয়ালিটির প্রোডাক্ট নিখুঁতভাবে নকল করে ফেলতে পারে। আর এইভাবে নকল জিনিস বানিয়ে তারা কম দামে সেগুলো মানুষের কাছে বিক্রি করতে শুরু করে। তারা এতটাই দক্ষ যে তারা খুব কম খরচে মেন কোম্পানির থেকে ভালো ভালো পণ্য বানিয়ে দিতে পারে খুব কম খরচে। একটা বোতাম থেকে শুরু করে নিউক্লিয় ওয়েপেন, এমন কোনো জিনিসই বাদ দেয় না চায়না। আর সেই জন্যই চায়নাকে বলা হয় ওয়ার্ল্ড ফ্যাক্টরি। তবে এই যে একটা কারণেই যে চায়না নিজেকে ডেভেলপ করেছে শুধু তাই নয়, বর্তমানে চীনের জিডিপি $18 ট্রিলিয়ন কাছাকাছি। চায়না মূলত টার্গেট করে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে, যাদের দেশের উন্নয়ন প্রয়োজন কিন্তু যাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই এমন দেশগুলোকে। চায়না সেই সমস্ত দেশগুলোকে অফার দেয় তাদের ভাবনা মতো ফ্যাক্টরি চায়না বানিয়ে দেবে, বিনিময়ে সেই দেশকে ঋণও দেবে। কিন্তু পরবর্তীকালে সেই ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে সেই দেশ আর ঋণ পরিশোধ করতে পারে না। উদাহরণস্বরূপ আপনি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দিকে তাকাতে পারেন, কেমনভাবে চীনের পাতা ফাঁদে পা দিয়ে কিভাবে দেশগুলো দেউলিয়া হয়েছে। এমনকি বিভিন্ন দেশের বড় বড় প্রজেক্ট বানানোর কন্ট্যাক্ট নেয় চীন। তাদের দেশের ইঞ্জিনিয়ার দিয়ে নকশা তৈরি করে চীনের শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে প্রজেক্টগুলো কমপ্লিট করে বিপুল অর্থ কামায় চীন। উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশের পদ্মা সেতুর দিকে তাকাতে পারেন। আর এইভাবে চীন অন্যান্য দেশগুলোকে মোটা অঙ্কের ঋণ দিয়ে দেউলিয়া বানিয়ে সেই দেশের ওপর ছড়ি ঘোরায়। আর চীনের এই স্ট্র্যাটেজি রাশিয়া এবং আমেরিকার একমাত্র ভয়ের কারণ। এছাড়াও চায়নার প্রযুক্তি যেমন AI, 5G এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ক্ষমতা তাদের সুপার পাওয়ার হিসাবে এগিয়ে যেতে অনেক সাহায্য করছে। চীনের একটা বিশাল অংশের বিজ্ঞানীদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করা হয়, যে জন্য তারা আধুনিক পৃথিবীর দিকে এত এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র উপস্থিত বুদ্ধি এবং বিপুল পরিমাণ জনসংখ্যার দক্ষতাকে কাজে লাগিয়েছে চায়না। আজ সমগ্র বিশ্বে তাদের ব্যবসার জালকে ছড়িয়ে রেখেছে। ভারত, আমেরিকা সহ অনেক দেশ অনেকবারই চীনা পণ্য বয়কট করার চেষ্টা করলেও তাতে কোনো লাভই হয়নি। চীন কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল তা হয়তো আপনি এতক্ষণে বুঝে গেছেন। জাপান পরমাণু হামলার পরেও জাপান আবার কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেই বিষয়ে জানতে হলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও নতুন একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।